আমরা এখন তাহলে প্রতীক পড়া শুরু করব। মৌলের নামের সংক্ষিপ্ত রূপ একে প্রতীক বলে। তো মৌলের নাম দুটা হয়, একটা ইংরেজিতে নাম হয় আর একটা ল্যাটিন ভাষায় নাম হয়। একটু দেখো, এই যে হাইড্রোজেন, দেখো তো অনেক বড় একটা শব্দ না? এই শব্দ এত বড় লেখার দরকার নাই। যখন রসায়নে আমরা লিখবো তখন এইচ লিখলেই বুঝবো এটা হাইড্রোজেন। অক্সিজেন, দেখো তো অনেকগুলো অক্ষর মিলে অক্সিজেন হয়েছে, কিন্তু আমার দরকার নেই, আমার শুধু ও লিখলেই চলবে। তাহলে কাজটাতে সুবিধা হচ্ছে না অসুবিধা হবে? সুবিধা। এখন দেখো, ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করলেন। ইংরেজিতে অক্ষর আছে কয়টা? 26টা। এটা জানো তো নাকি? ইংরেজি 26টা আর মৌল হলো তোমার 118টা। তাহলে 118টা মৌল কি ওই 26টাতে লেখা যাবে? না। তাহলে একই অক্ষর দিয়ে দেখো তো, এখানে অনেকগুলো মৌল হয়নি? কার্বন হইছে সি দিয়ে, ক্লোরিন হইছে সি দিয়ে, ক্যালসিয়াম হইছে সি দিয়ে, কোবাল্ট হইছে সি দিয়ে, ক্যাডমিয়াম হইছে সি দিয়ে, ক্রোমিয়াম হইছে তোমার কি সি দিয়ে। তাহলে এতগুলো জিনিস যদি সি দিয়ে হয় আর সবগুলোতে যদি আমি সি লিখি, তাহলে কি বোঝা যাবে যে কোনটা কার্বন, কোনটা ক্যালসিয়াম, কোনটা ক্যাডমিয়াম? এগুলো কি আলাদা করে বোঝা যাবে? এই জন্য করা হচ্ছে কি, যে এই যে কোনো একটার বেলায় আমরা সি লিখছি কার্বনের বেলায়, বাকিগুলোর বেলায় ওই সির সাথে স্পষ্টভাবে উচ্চারিত হয় এমন একটা অক্ষর লিখছি। যেমন তুমি উচ্চারণ করো ক্লো। ক্লো মানে কি? সিএল আসছে না? দেখো তো ক্লোতে সিএল, তাহলে সির সাথে এল লেখা হতো। ভালো করে দেখো, গোলের মতো আছে না? ক্যালসিয়াম কে, তে ক্যালসিয়াম, সিএ তে কে না? এই দেখো সিএ লেখা আছে। আচ্ছা, এর সুবিধাটা কি? আমি এক সিতে কার্বনকে বুঝলাম, কিন্তু ক্লোরিনকে বুঝবো কি দিয়ে? সিএল দিয়ে। ক্যালসিয়াম বুঝবো হলো সিএ দ্বারা। কোবাল্ট কো, সিও কো, কোবাল্ট। সুবিধা না? আশা করি বুঝতে পারছো যে প্রথমটা আমি বড় হাতের অক্ষর দিয়ে লিখছি, তারপরের গুলো ওই বড় হাতের অক্ষর তো রাখবোই, তার সাথে ছোট হাতের একটা করে অক্ষর লিখবো যেটা বেশি উচ্চারণ হয়েছে। প্রথমটা কিন্তু বড় হাতের, পরেরটা কি ছোট হাতের না? অর্থাৎ প্রথমটা হলো ক্যাপিটাল লেটার আর তারপর একটা হলো স্মল লেটার। ক্লিয়ার? কোনো জটিলতা আছে? তাহলে তুমি এইটুকু অংশ রিডিং করে একটু দেখো যে তুমি এই দুটা নিয়ম বুঝতে পারছো কিনা, তারপর একটা আবার বুঝে দিচ্ছি। এখন দেখো, পরে আছে 3 নম্বর নিয়ম, হলো ল্যাটিন নাম। ল্যাটিন নামের একটু ব্যাখ্যা দেই। ল্যাটিন দেশগুলো তোমার, এটা দক্ষিণ আমেরিকার দেশ। আমেরিকা মহাদেশ দুটা না, একটা উত্তর আমেরিকা, একটা কি দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার সেই ল্যাটিন দেশগুলোতে তোমার
যে গ্রিক এবং ল্যাটিন যে পণ্ডিতেরা ছিল তারা এইগুলো আবিষ্কার করছে, ফলে তাদের মাতৃভাষায় এটা লেখা হয়েছে। যেমন সোডিয়াম, এটার ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম, মানে আমরা ইংরেজি নাম জানি সোডিয়াম, কিন্তু ল্যাটিন ভাষায় এর নামটা কি? ন্যাট্রিয়াম। তাহলে ন্যাট্রিয়াম এনে নে, তাই হচ্ছে না? এনে নে। কপার, কপার ইংরেজি শব্দ, এর ল্যাটিন নাম হলো কিউপ্রাম। কি শব্দ নাম? কিউপ্রাম, সিইউ, কিউপ্রাম। তাহলে সিইউটা হলো কি সংকেত? বোঝা যাচ্ছে কি? পটাশিয়াম ইংরেজি নাম হলো পটাশিয়াম, কিন্তু ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, সি এ, মানে ক্যালিয়াম, কে তে ক্যালিয়াম। ঠিক তেমনই টিন, এর ল্যাটিন নাম হলো স্টেনাম। গোল্ড, যেটা সোনা ব্যবহার করো তোমরা, এর নাম হলো অরাম, এইউ লেখা হয়েছে। এভাবে বাকি নামগুলো দেয়া আছে। আমি দুই একটা আর একটা, আয়রন, ফেরাম, এফি। এখন কি বুঝতে পারছো? এই ল্যাটিন নাম থেকেও আমরা নাম নিয়েছি। তো আমার মনে হয় এটা ক্লিয়ার। তাহলে সংকেত লেখার তিনটে নিয়ম না, দেখো তো। প্রথমটা ইংরেজি নামের প্রথম অক্ষর, দ্বিতীয়টা প্রথম অক্ষরের সাথে স্পষ্টভাবে উচ্চারিত হয় এমন একটা অক্ষর, তৃতীয়টা হলো ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এখন দেখো, এই যে আমি এখানে নিয়ম দিয়ে লিখি, এ বি সি পর্যন্ত দেওয়া আছে। এই তোমার কাছে যে বইটা আছে সে বই থেকে এই নিয়ম তিনটে একটু খুব ভালোভাবে পড়ে দেখো, তুমি ভালো করে বুঝলে কিনা। সংকেতটা মৌলিক পদার্থের আর যৌগিক পদার্থের। মৌলিক পদার্থের ক্ষেত্রে আমি তোমাকে প্রথমত বললাম অক্সিজেনের সংকেত। অক্সিজেনের সংকেত O2। এটা হলো O2। হাইড্রোজেনের সংকেত, এটা হলো H2। তাহলে এটা হলো H2। আমি যদি বলি যে কার্বন ডাই অক্সাইডের সংকেত, তাহলে কার্বন আছে আর অক্সিজেন আছে। এই দুই ধনের মধ্যে যখন সংকেত লিখব, তখন কার্বন এবং অক্সিজেন তারা যোজনী বিনিময় করবে। তাহলে কার্বনের যোজনী হলো 4 অক্সিজেনের ঘাড়ে, অক্সিজেনের যোজনী 2 কার্বনের ঘাড়ে। এই দুটো কাটাকাটি হবে, কাটাকাটি হয় এখানে 2 থাকবে, ফলে হয় CO2। বুঝতে পারছো? ঠিক তেমনি আরেকটা লিখলাম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের যোজনীও 2, অক্সিজেনের যোজনীও 2। তাহলে নিয়ম অনুসারে এখানেও 2 লিখছে, এখানেও 2 লিখছে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হবে CaO, কারণ 2 2 কেটে গেছে। এই 2 2 কি হবে? কেটে যাবে। কিন্তু আমি যদি লিখি জিঙ্ক জিঙ্ক ক্লোরাইড, এর জিঙ্ক আর ক্লোরিন, জিঙ্কের যোজনী 2 এর ঘাড়ে, ক্লোরিনের যোজনী 1, মানে এই জিঙ্কের ঘাড়ে। কিন্তু আমাকে বলতো এই 1 কি লেখা লাগে? না, 1 কিন্তু লেখা লাগে না। এই বুঝতে পারছো কি এটা?
হ্যাঁ লাস্ট আর একটা লিখে দিচ্ছি সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO4 এটার নাম হলো সালফিউরিক অ্যাসিড। কি নাম এটা? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমার মনে হয় এই সংকেত শেষ। এটা আর পড়া লাগবে কি তোমার? না আজকে লাস্ট পড়া, পরমাণুর ভেতরের কণা। দেখো পরমাণুর ছবি আমি এখানে আঁকাচ্ছি। এটা পরমাণু, বাইরে বিভিন্ন কক্ষপথ আছে, তোমার ধরো এরকম বর্ডার আছে, একটা দুইটা আর একটা দিলাম, সাপোজ এরকম বর্ডার আছে তিনটা। এখন এর মধ্যে কি কি থাকে? এখানে থাকবে হলো প্রোটন, তার চার্জ হলো পজিটিভ। এই কেন্দ্রে নিউক্লিয়াসে থাকবে কি ইলেকট্রন, মানে নিউট্রন, তার চার্জ হলো 0। আর বাইরে কারা ঘুরবে? বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরবে হলো ইলেকট্রন, এখানে ঘুরবে হলো বিভিন্ন ইলেকট্রন। মূলত এটাই হলো পরমাণুর ভিতরের কণা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন তুমি দেখো যে এদের যে ভিতরের কণা নিয়ে মূল গল্প, সেটা হলো কার মধ্যে কি আছে। এখানে এক এক করে দেখো। ইলেকট্রন এর প্রকৃত চার্জ হলো এইটুকু, যেমন ধরো এখানে ইলেকট্রন এর কুল চার্জ দেওয়া আছে, প্রোটনের চার্জ দেওয়া আছে, দেখো ইলেকট্রনের সামনে মাইনাস, প্রোটনের সামনে প্লাস। আর নিউট্রনের কোনো চার্জ নাই। প্রতীক যথারীতি যেভাবে লেখা, ইতে ইলেকট্রন, পিতে প্রোটন, এনতে নিউট্রন। কোন জটিলতা আছে কি? না এই যে তাহলে তো মানগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, যে কুলম 1.6 ইন্টু 10⁻⁹ এগুলো মুখস্থ করতে হবে। এই যে ভরগুলো মুখস্থ করা লাগবে, এই যে এর ভর কত, প্রোটনের ভর কত, ইভেন নিউট্রনের ভর কত, এগুলো একবারে মুখস্থ থাকা লাগবে, কারণ নৈবেত্তিকে আসে এগুলো। আপেক্ষিক আধান, ইলেকট্রন হলো -1, প্রোটন হলো কি +1, আর এটা তো 4 শূন্য। আপেক্ষিক ভর, ইলেকট্রনের ভর অতি নগণ্য, প্রায় 0, অন্যগুলোর ভর প্রায় 1 ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা পড়ে দেখতে পারো যে আসলে তুমি বুঝলে কিনা। 10 এর মানে 10 - 19 ওটা কি হয়, মানে ওটা কি বলে? ওটাকে ইনভার্স বলা হয়, ওটা ওই শিফট দিয়ে লেখা লাগে ক্যালকুলেটরে। তুমি যদি ক্যালকুলেটর নিয়ে আসো, তাহলে তুমি দেখবা ওখানে লিখতে হবে শিফট দ্বারা, তাহলে ডিসপ্লেতে ওটা আসবে। বুঝতে পারছি। তাহলে আজকে পড়া আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এখান থেকে শুরু করব। শুধু আমি একটা ছোট্ট কাজ দিচ্ছি তোমাকে, আজকে যেটুকু পড়ালাম এটা তো পড়া লাগবেই, হ্যাঁ? এটা খুব ভালোভাবে আবার হ্যাঁ পড়ো। এই যে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, এই যে লেখা আছে না, এটার একটা হ্যাঁ চার্ট আছে, এটার একটা চার্ট আছে। চার্টটা তোমাকে আমি একটু দেখাই, এই পর্যায় সারণীতে এখানে দেখো, এখানে একটা চার্ট আছে, আমি দুই একটা একটু দেখে দেই। যেমন আছে অ্যালুমিনিয়ামের
পারমাণবিক সংখ্যা এটা, ভর সংখ্যা এটা। প্রথমটা কি পারমাণবিক সংখ্যা, পরেরটা কি ভর সংখ্যা। এই যে ভর। ক্লোরিন, পারমাণবিক সংখ্যা 17, কিন্তু ভর সংখ্যা কত, 35.5। বুঝছো? হ্যাঁ। তো তুমি করবা কি, সামনের দিনের জন্য অনলি 5টা মৌল মুখস্থ করবা। হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওই যে 5টা লিখছিলাম না সিরিয়ালে, হ্যাঁ। ওই 5টা মুখস্থ করবা যে এর ভর কত, পারমাণবিক সংখ্যা কত। বুঝতে পারছো? হুম। হ্যাঁ, ওটা একটু না পার্ট হিসেবে করে নিও। তোমার আজকে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।